হে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি লেসন 6টা শুনে মোটামুটি জব লাইফ কি এবং কেরিয়ার কিভাবে শুরু করবেন এই সম্পর্কিত আপনার আইডিয়া বা আপনার যা ড্রিম ছিল সেটার সাথে আপনি এই টিপসগুলো মেনে নতুন করে একটা প্ল্যান তৈরি করে ফেলেছেন যে কিভাবে আগাবেন এখন। এটা আমি আশা করে নিচ্ছি, যেহেতু আপনাদের সাথে আমার লাইভ ইন্টারাকশন হচ্ছে না, আমি বুঝতে পারছি না যে আপনারা কি ভাবছেন। এগুলো শুনে 6টা লেসন শুনে আপনাদের কি মনে হলো, কিভাবে কি আগাবেন, বা কোথাও কোনো আপনাদের জিজ্ঞাসা আসলো কিনা, আপনাদের মনে কোনো কিছু প্রশ্ন আসছে কিনা যে এটা কিভাবে করব বুঝতে পারছি না। তো এই জন্যই, যেহেতু আমি আমার যেটা বোঝার উপায় নেই প্রি রেকর্ডেড সিস্টেমে, যখন আপনাদের সাথে লাইভ কোনো সেশন থাকবে তখন ডেফিনেটলি আমি আপনাদের সাথে কথা বলবো। তো আশা করছি এখন পর্যন্ত আপনারা সবকিছু বুঝেছেন এবং যেভাবে বলার চেষ্টা করেছি ভালো মন্দ মিলিয়ে, এবং হচ্ছে আমি কখনোই বলছি না যে আপনাকে এই টিপসগুলো ফলো করলে আপনি একদম নিশ্চিতভাবে জব পেয়ে যাবেন, এরকম ম্যাজিক্যাল ফর্মুলা অবশ্যই না। কিন্তু হ্যাঁ, আপনি এই টিপসগুলো ফলো করলে, এই কোর্সের যতগুলো আপনাকে স্টেপ দেওয়া আছে, আপনি যদি এগুলো সুন্দর করে ফলো করেন ডেফিনেটলি আপনি শর্ট লিস্টেড হবেন এবং আপনার একটা স্ট্রং, একটা ডিফারেন্ট একটা ইম্প্যাক্ট তৈরি হবে রিক্রুটারদের কাছে। এটাই তো দরকার, তাই না? রিক্রুটাররা যদি আমাকে স্পেশালি ভাবে, ডিফারেন্ট ওয়েতে ভাবে, তাহলেই তো তারা আমার সাথে যোগাযোগ করবে বা সেখান থেকে আমি হয়তো নেক্সট লেভেলে যাব। তো এই জন্য বলছি যে এই স্টেপগুলো, এই টিপসগুলো, এই স্ট্র্যাটেজিগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো ফলো করলে আপনি নিজেকে ডিফারেন্সিয়েট করতে পারবেন, অন্য সবার থেকে নিজেকে স্ট্যান্ড আউট করতে পারবেন। তো সেই ধারাবাহিকতায় কমপ্লিট ক্যারিয়ার প্ল্যানিং ফর বিগিনার্স এই কোর্সে আমরা এখন দেখতে যাচ্ছি লেসন 7 কি নিয়ে। আমরা দেখতে পাচ্ছি কি লেখা, হাউ টু গেট দ্য এসেন্স অফ এ জব। হাউ টু গেট দ্য এসেন্স অফ এ জব। মূল কথাটা ছিল একটু বড় হয়ে যায়, তো তাই আমি একটু শেষের অংশটা বাদ দিয়ে দিয়েছি। হাউ টু গেট দ্য এসেন্স অফ এ জব ফ্রম এ জব ভ্যাকেন্সি নোটিস। জবের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো থাকে, ভ্যাকেন্সি নোটিশগুলো থাকে, সেগুলো দেখে কিভাবে আপনি একটা জব সম্পর্কে বাস্তবিক ধারণা নেবেন সেটা নিয়ে আলোচনা। এটা কেন দরকার এই টপিকটা দরকার এই জন্য যে আমরা আমরা যদি একটা চাকরি কেমন, সেটার ভেতরের কাজকর্ম কি, কিভাবে কাজ করতে হয়, কোন এনভায়রনমেন্টে কাজ করতে হয়, কেমন লোকের সাথে কাজ করতে হয়, এই সমস্ত কিছু যদি আমরা ভালো করে না জেনে আগাই তাহলে কিন্তু খুব বিপদের মুখে পড়বো। দেখা যাচ্ছে যে আয় হায়, ভেতরে এত কষ্ট আগে তো বুঝিনি। যেমন টিচিং এ যখন আসি, তো তখন অনেকেই বলতো যে টিচিং তো খুব সহজ, টিচিং প্রফেশন খুব ইজি প্রফেশন, শুধু ক্লাস নিবা তারপর বাসা চলে আসবা, কি মজা। তো এরকম করে জানতাম, শুনতাম, এবং মনের মধ্যে কিছুটা হলেও মানে মনে হতো যে কথাটা হয়তো 100% সত্য না, কারণ আমি বুঝতাম যে শুধু এটুকু কাজ করে কেমনে একজন মানুষ থাকবে একটা প্রফেশনে। শুধুমাত্র ওই 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা ক্লাস নিলাম, তারপর বাসা চলে আসলাম, দিনে 2টা ক্লাস থাকলে 4 ঘন্টা পর বাসা চলে আসলাম, এত মানে আরামের জিনিস তো হওয়ার কথা না। একটা জব লাইফ, আমি মাস শেষে বেতন পাচ্ছি, আমি একটা প্রতিষ্ঠানের সাথে অ্যাটাচড আছি, আমার দায়িত্ব কি শুধু ক্লাসেই শেষ? না। পরবর্তীতে জানতে পারি, বুঝতে পারি সময়ের সাথে যে টিচিং এ আসলে কি কি করতে হয়। যখন সিরিয়াসলি অ্যাপ্লাই করা শুরু করি তখন দেখি যে এটার সাথে অ্যাডমিনিস্ট্রেশনের বেশ কিছু কাজ জড়িত থাকে, স্টুডেন্ট ডিল করা, তাদের অ্যাডভাইজিং করা, তারপর হচ্ছে ক্লাবের অ্যাক্টিভিটিস করা, রিসার্চ করা, এত এটার সাথে আরো জড়িত থাকে যে তখন মনে হয় যে এটা একটা কম্প্রিহেন্সিভ কমপ্লিট একটা জব। তো এই জিনিসগুলো বুঝেছি কখন, যখন টিচারদের বিভিন্ন নিউজ দেখতাম, একটা নিউজ পেপারে যখন বিভিন্ন ক্লাবের অ্যাক্টিভিটি থাকতো সেগুলো দেখে, তারপর হচ্ছে বিভিন্ন টিচারদের বক্তব্য, তাদের ইন্টারভিউ, এইসব দেখে দেখে বুঝতাম যে আসলে একটা জবে আমাকে কি করতে হবে ইন ফিউচারে। কারণ শুধু যদি মনে হতে পারে যে অনেক টাকা, কাজ কম, তাহলে এখানে জয়েন করি, তাহলে কিন্তু নিশ্চিতভাবে ধরা খেতে হবে। আবারও বলছি, কারণ কোনো জবই এত ইজি না যে আপনি শুধু যাবেন, আসবেন, মাস শেষে টাকা পাবেন। আপনাকে ডেফিনেটলি ওয়ার্থ ওয়াইল কিছু করতে হবে, আপনাকে ডেফিনেটলি কন্ট্রিবিউট করতে হবে, এবং বেশ ভালো মতো আপনাকে কাজ করতে হবে বিভিন্নভাবে। তো আহ, প্রথমে যদি বলি যে এর পরবর্তীতে আমরা হচ্ছে কিভাবে দেখবো যে কি কি এসেন্স নিব, মানে হাউ টু গেট দ্য এসেন্স অফ এ জব, মানে একটা জবের নোটিশ থেকে আমি কিভাবে জব সম্পর্কে ধারণা পাবো। এটা হচ্ছে মূল কথা। যে আবার বলছি যে একটা জবের নোটিশ থেকে কি কি জিনিস দেখে বা কিভাবে আমি একটা রিয়েলিস্টিক ফিল পাবো যে এই জবটা আসলে কি। ওয়েল, আমি শেষ করে আবার একটা আপনাদের সাথে উদাহরণে যাব। যেমন প্রথমে বলেছি যে রিডিং জব ডেসক্রিপশন অ্যান্ড স্পেসিফিকেশন,
এটা নাম্বার ওয়ান। কারণ প্রতিষ্ঠান কি, মানুষ সবাই বলে যে জিপির কাজ খুব ভালো, বা তুমি টিচিং এ আছো ওই প্রতিষ্ঠানে যাও, XYZ ওটা খুব ভালো, মানুষ ভালো বলে। কিন্তু আসলে মানুষ ভালো বলে মূলত ও সবার কাছ থেকে শুনেই যে বেতন বেশি দেয়, তারপর হচ্ছে এই ফ্যাসিলিটি থাকে, ওই ফ্যাসিলিটি থাকে, ওইসব দেখে মানুষ সাধারণত বলতে থাকে যে এই জবটা ভালো, ওই জবটা ভালো। জব ভালো না মন্দ, বা সেটা কতটুকু আপনার জন্য সুইটেবল হবে, আর সেটা কতটুকু আপনার জন্য পারফর্ম করার মতন হবে, রিয়েলিস্টিক হবে, সেটা আপনি বুঝতে পারবেন একমাত্র জব ডেসক্রিপশন এবং স্পেসিফিকেশন পড়ে। ওয়েল, জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন কি জিনিস? লিস্ট অফ ডিউটিস। একটা চাকরিতে যা যা থাকে, মনে করেন যে প্রায় লেখা থাকে না যে যে টিম বিল্ড করা, তারপর হচ্ছে সবার সাথে কমিউনিকেট করা, তারপর হচ্ছে প্রবলেম সলভিং এ এগিয়ে আসা, রিপোর্ট করা, এই বিভিন্ন ধরনের যে কাজ থাকে, মানে একটা জবে যা যা থাকে করণীয়, সেগুলো হচ্ছে জব ডেসক্রিপশন। আর হচ্ছে জব স্পেসিফিকেশন হচ্ছে সেই জবটা করার জন্য আপনার মধ্যে কোন কোন কোয়ালিটি দরকার সেটার একটা লিস্ট। তো এই কি কি কোয়ালিফিকেশন দরকার সেটাও পড়বেন, তারপর হচ্ছে কি কাজ করতে হবে সেটাও পড়বেন। খুব ভালো করে পড়ে তারপরে বুঝবেন যে আমি এবার এখানে অ্যাপ্লাই করতে পারবো কিনা, বা তাহলে এই জিনিসগুলোই হচ্ছে এই জবে করতে হবে। তাই তো মানুষ আমাকে যাই বলুক না কেন, আসলে করতে হবে এই জিনিসগুলো যেটা পেপারে লেখা আছে বা ওয়েবসাইটে তারা দিয়েছে। নাম্বার টু, দেখুন কি বলেছি, টোন অফ দ্য মেসেজ হার্শ, সফট, ওয়েলকামিং, রেস্ট্রিক্টিং। মানে হচ্ছে যখন কোনো জবের নোটিশ লেখা হয়, সেখানে যে মেসেজটা থাকে যে ভ্যাকেন্সি, বা হচ্ছে উই নিড পিপল, বা উই আর হায়ারিং, হায়ারিং নোটিস, এই ধরনের কথা দিয়ে যখন লেখা থাকে, তখন প্রায় দেখবেন যে বিভিন্ন ধরনের মেসেজ পাওয়া যায়। আমি নিজেই যখন জব এই ভ্যাকেন্সি নোটিশগুলো পড়ি, তখন আমি বিভিন্ন ধরনের জিনিস খেয়াল করি যে কেউ কেউ খুব সফট টোনে লেখা থাকে, আমার খুব ভালো লাগে যে ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ ক্যান ডু ইট, উই আর ওয়েটিং ফর ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম টু অ্যাপ্লাই, এই ধরনের কথা লেখা থাকে। আবার কেউ কেউ এই একই মেসেজটা বলবে অন্যভাবে যে if the above qualifications do not fit you, but if you অথবা লেখা থাকে যে if you do not have this qualification, please do not waste our time by applying। এভাবে বলা থাকে যে আপনার মধ্যে যদি এই কোয়ালিফিকেশন গুলো না থাকে, তাহলে অ্যাপ্লাই করে আমাদের সময় নষ্ট করবেন না। এটা আমার কাছে খুব হার্শ মনে হয়, রেস্ট্রিক্টিং মনে হয় যে এইভাবে কেন কথা বলবে। তো যেই প্রতিষ্ঠান এইভাবে হার্শ টোনে কথা বলে, তো বোঝাই যাচ্ছে যে এই প্রতিষ্ঠান তার মানে বিহেভিয়ারটা কেমন করতে পারে, এদের অ্যাটিটিউড কেমন হতে পারে। কারণ এই জিনিসগুলো যখন একটা কোম্পানির নাম দিয়ে যখন এই ভ্যাকেন্সি নোটিশগুলো পাবলিশড হয়, মিডিয়াতে ঘুরে বেড়ায় এই জিনিসগুলো, ওয়েবসাইটে, তারপর সোশ্যাল মিডিয়াতে, জবের বিভিন্ন গ্রুপে, তো ডেফিনেটলি প্রত্যেকটা লাইন যখন থাকে, মানুষ ভালো হলেও বলে যে কোম্পানির মেসেজটা ভালো ছিল, বা কোন কোম্পানি থেকে লিখেছে বেশ ভালো। তো খারাপ হলেও বলে যে এই কিভাবে লেখে, এটা কোনো লেখা যাবে না। আমি নিজেই অপছন্দ করি যখন এই ধরনের কথা দেখি যে ইফ ইউ ডু নট হ্যাভ দিস কোয়ালিফিকেশন, প্লিজ ডু নট ওয়েস্ট আওয়ার টাইম। এটা কি ধরনের কথা হলো? কোনো ভদ্রতা জ্ঞান নাই। একজন মানুষ অ্যাপ্লাই করবে কি করবে না আপনি তো বলে দিচ্ছেন, তারপরে সে যদি মিলে যায় তো করবে, না মিলে করবে না। আর তার যদি না কোয়ালিফিকেশন গুলো মিললো না, তারপরে যদি সে অ্যাপ্লাই করে, তারপরে তাকে নয় আপনারা বলবেন যে আপনি তো পারছেন না, বা আপনার তো আসলে সরি, যেভাবে মানে হয়তো আপনি ভেবেছিলেন এরকম, কিন্তু আপনার মধ্যে তো কোয়ালিফিকেশন গুলো আমরা দেখছি না। এভাবেও বলা যায় একটা খারাপ কথা, মানুষকে ইনসাল্টিং কথা, যে মানে যদি আপনি বলতেই চান, বা কেউ যদি ভুল করে তাকে আপনি যদি পানিশ করতেই চান, বা তাকে যদি আপনি ভার্বালি অ্যাটাক করতেই চান, সেটা বলারও কিন্তু অনেক সফট টোন থাকে, কথা বলার কিন্তু সুন্দর একটা উপায় থাকে। তো হার্শ টোনের মেসেজ দেখে বোঝা যাবে যে এই প্রতিষ্ঠানটা কেমন। আবার যদি সফট টোনে লেখা থাকে, যেটা বলছিলাম যে ইফ ইউ হ্যাভ দিস কোয়ালিফিকেশন, উইল বি হাইলি প্লিজ টু রিসিভ ইউ, বা আপনার আপনার সিভিটা আমাদেরকে ইমেল করার জন্য অনুরোধ করা হলো। তো এই ধরনের কথা থাকলে বোঝা যায় যে কত ভদ্রতা জ্ঞান আছে এবং কতটা সম্মান দিয়ে তারা মানুষকে লিখতে পারে। জানেন তো যে সিভি বাছাইয়ের কাজটা কতটা কঠিন এবং কতটা কিন্তু মানে রিপিটেটিভ এবং বিরক্তিকর। দেখা যাচ্ছে যে অনেকেই আছে যারা ওই জবের জন্য সুইটেবল না, ফিট না, তারাও অ্যাপ্লাই করছে, এবং অ্যাপ্লাই করার সময় সিভিটা ভালো করে দিচ্ছে না, খামটা 2-3 ভাঁজ করে দিচ্ছে। তো এই জিনিসগুলো দেখলে কিন্তু এমনি বিরক্তি লাগে, কারণ আমি সিভি বাছাই করব, হয়তো 10টা আমার কাছে জমা পড়ে আছে 500টা, সেখান থেকে বাছাই করাটা কিন্তু অনেক কঠিন কাজ। একটা সময় বিরক্তি চলে আসে যে মানুষ অ্যাপ্লাই করে একটু ভালো করে অ্যাপ্লাই করতে পারে না। তো সেটা পরের ব্যাপার, কিন্তু আমি যদি মেসেজটাই ওভাবে কঠিন করে লিখে দিই, তাহলে কিন্তু এটা একটা ইনসাল্টিং ভাব থাকে, এবং বোঝাই যাচ্ছে যে এই প্রতিষ্ঠানের কালচার, বিহেভিয়ারটা ভালো না। তো টোন অফ দ্য মেসেজ, মানে মেসেজ লেখার ধরন দেখে আপনি বুঝতে পারবেন যে এই জবটা কেমন, এই প্রতিষ্ঠানটা কেমন হতে পারে। নাম্বার 3 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ পাবলিশিং এ সেম জব। ডেইলি নিউজ পেপারগুলোতে বা জব পোর্টালে যদি কোনো প্রতিষ্ঠানের একটা পার্টিকুলার পজিশনের জব বারবার আসতে থাকে,
তাহলে বুঝে যাবেন যে কোনো ঘাপলা আছে। ধরুন বলা হলো যে ফিল্ড অফিসার দরকার, একটা এনজিওতে বলা হচ্ছে যে তাদের কিছু ফিল্ড অফিসার দরকার 20 জন। তো 20 জন ফিল্ড অফিসার, তাদেরকে বলা আছে যে কোয়ালিফিকেশনের মধ্যে কি কি রাখতে হবে, তাদের সাইকেল চালাতে জানতে হবে, এটা থাকতে হবে ওটা থাকতে হবে, অনেক দূরে ট্রাভেল করতে হবে, রোদের মধ্যে যেতে হবে, নিজ উদ্যোগে অনেক কাজ করতে হবে। তো এই ধরনের অনেক কথা বলা আছে, দেখা যাচ্ছে কি এসব কথা বলা এবং স্যালারিটাও মোটামুটি কমই বলা আছে। তো অনেক সময় হয় কি মানুষ অ্যাপ্লাই করে, কারণ জব তো মানুষের একটা ক্রাইম নিড, বেতন কম হোক বা বেশি হোক মানুষ চায় যে কোথাও একটু জয়েন করি, কাজ করি অন্তত, তারপরে না দেখা যাবে যে আমি এক্সপিরিয়েন্সের জোগাড় করি, তারপর হয়তো অন্য জায়গায় যেতে পারি যেখানে বেতন বেশি পাবো, কারণ কাজ তো করছি সব জায়গাতেই, করবো সব জায়গাতেই, তো আমি যেহেতু নিজের লেবার দিব, নিজের পরিশ্রম দিব, যেখান থেকে এটা রিটার্ন বেশি পাবো আমি সেখানে যাব। তো অনেক প্রতিষ্ঠান যেটা করে যে ফ্রিকোয়েন্টলি, খুব ঘন ঘন, মাসে 2বার ওরা একটা পোস্টেরই বিজ্ঞাপন দিল, ডেডলাইন পার করে আবার নতুন ডেডলাইন দিল, আবার মনে করেন পরবর্তী মাসে আবারও একই পোস্টের জন্য, যে ফিল্ড অফিসারের জন্য জব নোটিশ দিল। এরকম যখন বারবার আসতে থাকবে তখন বুঝবেন যে কোম্পানিটা আসলে কেমন। তাহলে এই যে পোস্টের জন্য ওরা লোক খুঁজছে, তার মানে কি পাচ্ছে না? তার মানে ডেফিনেটলি এই পোস্টটা খুব কঠিন, অথবা ডেফিনেটলি তাদের বিহেভিয়ার খারাপ, বা কোনো না কোনো একটা ঝামেলা আছে, একটা প্রবলেম বা প্রতিবন্ধকতা অবশ্যই আছে, যার কারণে এত 20টা পোস্ট খালি বা 10টা পোস্টে লোক নেবে, তারপরও কেউই কি থাকছে না? 20 জনে কি জয়েন করার পর বের হয়ে আসছে, বা শেষ পর্যন্ত কেউই যেতে চাচ্ছে না? না, কারণ কি এনভায়রনমেন্টটা বা সেটআপটা বা জবের ব্যাকগ্রাউন্ডটা কি আসলে অনেক কঠিন? তো এইভাবেও ভাবতে হয় যে একটা জবের নোটিশ যখন বারবার আসবে, তার মানে বুঝে যাবেন যে ওই জবটা মানুষ পছন্দ করছে না, থাকছে না বেশি দিন। তো আবার অনেক সময় দেখা যাবে যে একটা প্রতিষ্ঠানের পার্টিকুলার কোনো পজিশনে, ধরুন দেখা যাবে যে এইচআর এক্সিকিউটিভ অফ অ্যান এনজিও, তো ওই একটা এনজিওর এইচআর এক্সিকিউটিভের পোস্টে দেয়া মাত্র দেখা যাচ্ছে যে ডেডলাইন পার হয়ে গেল, 5 দিনের ছিল, তারপরে আবার অনেক দিন ওই পোস্টে ওই প্রতিষ্ঠান আর কোনো জব সার্কুলার দিচ্ছে না। এর মানে কি, মানে যারা অ্যাপ্লাই করেছে সেখান থেকে একজন ভালো মানুষ গিয়েছে বা যোগ্যতা সম্পন্ন কেউ গিয়েছে, এবং সে এত ভালো কাজ করছে, কোম্পানির যে তাকে বাদ দিয়ে নতুন কাউকে নেওয়ার প্রয়োজনই হয়নি। তার মানে প্রতিষ্ঠানের কাজটাও ভালো, বেতনটাও ভালো, যে জয়েন করেছে সেও যোগ্যতা সম্পন্ন। তো একটা পোস্ট একটা প্রতিষ্ঠানের কত ঘন ঘন পাবলিশ হয়, এটা দেখেও বুঝে যাবেন যে প্রতিষ্ঠানটা কেমন বা জব কেমন হতে পারে। এরপরে নাম্বার 4-এ আসছি, বেনিফিটস টু বি রিসিভড। আপনি কি কি বেনিফিট পাবেন এটা দেখো আপনি এসেন্স বুঝবেন একটা জবের। শুধু প্রতিষ্ঠানের নাম দেখে আমার খুব ড্রিম যে আমি এই প্রতিষ্ঠানে কাজ করব, এটা ভাবার আগে বা এটা ভেবে অ্যাপ্লাই করার আগে বুঝবেন যে আমি ওখান থেকে কি কি বেনিফিট পেতে পারি। হ্যাঁ, আপনি হয়তো দেখেছেন যে আপনার সিনিয়র কেউ বা আপনার আগের পরিচিত কেউ, কাজিন কেউ একটা প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানে কাজ করে অনেক টাকা পেত, অনেক বেনিফিটস পেত, বেশ পেইড ট্যুর পেত, গিফট পেত। হয়তো কিছু পজিশনে বা কিছু ডিপার্টমেন্টে সেই কালচারটা আছে। একই প্রতিষ্ঠানের সব ডিপার্টমেন্টের সব পোস্টে যে একই কালচার থাকবে, একই রকম গিফট প্রদান, একই রকম ভাবে তাদেরকে পেইড ট্রিপ দেওয়া, বিভিন্ন পার্টিতে ইনভাইট করার, এই কালচারটা যে থাকবে তা কিন্তু না। সো কেউ একজন একটা প্রতিষ্ঠানে কাজ করে একটা বেনিফিট পেয়েছে মানে এই না যে সবাই ওই প্রতিষ্ঠানে যারা আছে তারা ওই বেনিফিটটা এনজয় করে। সো আপনাকে এটাও ভাবতে হবে যে আপনি কি কি বেনিফিট পাবেন, কি কি রিসিভ করবেন, সেইটা দেখে বুঝতে হবে যে আপনি কি ধরনের জবের মধ্যে যাচ্ছেন। এরপরে আছে ওয়ার্কিং কন্ডিশন। আপনাকে এটাও খেয়াল করতে হবে যে ওয়ার্কিং কন্ডিশন কেমন হয়, ওখানে কেমন ওয়ার্কিং কন্ডিশন হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে খুব রেস্ট্রিক্টিং এনভায়রনমেন্ট থাকে। রেস্ট্রিক্টিং বলতে কি বোঝাচ্ছি, যে এটা করা যাবে না, ওটা করা যাবে না, ঠিক একদম আসতে হবে, ঠিক টাইমে যেতে হবে একদম, সবাই যখন বলবে তখন, এবং একটু দেরি হয়ে আসলেই, দেরি করে আসলে দেখা যাচ্ছে যে বেতন কেটে রাখছে, বা লিভ নিয়ে কোনো প্রবলেম করছে, বা দেখা যাচ্ছে যে কোনো একটা কাজ একটু ভুলের কারণে, বা কেউ আপনার হয়ে বা আপনার নামে কেউ একটা কথা বললো, আপনার বস আপনাকে একদম ফায়ার করে দেওয়ার মতন হলো। এই ধরনের মানুষ কিনা, কালচার কিনা, তারপর হচ্ছে অফিসটা কোথায় অবস্থিত, আশেপাশে দোকানপাট আছে কিনা, যাতায়াত ব্যবস্থা কেমন, তারপর হচ্ছে এই গরমের মধ্যে তারা আপনাকে এসি দিচ্ছে কিনা, পানির ব্যবস্থা রেখেছে কিনা, ক্যান্টিন ফ্যাসিলিটি আছে কিনা, মেডিকেল ফ্যাসিলিটি আছে কিনা, এই জিনিসগুলো দেখা খুব দরকার। সাইকো কাউন্সিলর আছে কিনা, কারণ ওয়ার্কিং কন্ডিশনসটা যদি ভালো হয় তখন কিন্তু বাকি জিনিসগুলো একটু হলেও স্যাক্রিফাইস করা যায়। যে ওয়ার্কিং আওয়ার লম্বা হচ্ছে, বা হচ্ছে আমার বাসা থেকে দূরে, অসুবিধা নেই, কারণ ওয়ার্কিং কন্ডিশনটা খুব ভালো, বাসা থেকে খাবার নিয়ে যেতে হচ্ছে না, কারণ ওখানকার ক্যান্টিনের খাবার খুবই ভালো, হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেও সমস্যা নেই, ওখানে সব প্রাইমারি এইড, ওখানে মেডিসিন পাওয়া যায়। তো ওয়ার্কিং কন্ডিশন কেমন হবে সেটার উপর ডিপেন্ড করবে আপনার ওখানে কাজ করে ভালো লাগা পাওয়া। তো জবটা কেমন, এটা এসেন্সটা আপনি বুঝতে পারবেন ওয়ার্কিং কন্ডিশন গুলো ভালো করে পড়ে এবং অ্যানালিসিস করে। এরপরে লাস্ট ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে যে একটা জবের বা একটা প্রতিষ্ঠানের সম্পর্কে সত্যতা আপনি বুঝে যাবেন
আপনি এসেন্সটা জানবেন, রিয়েলিস্টিক ভিউ পাবেন ওদের অথেন্টিসিটি অফ কন্ট্যাক্ট ডিটেলস চেক করার মাধ্যমে, বা এটা আপনি ফিল পাওয়ার মাধ্যমে, অথেন্টিসিটির পাওয়ার মাধ্যমে। কন্ট্যাক্ট ডিটেলস এর অথেন্টিসিটি কিভাবে চেক করবেন? ওরা যখন ওদের ওয়েবসাইট দেয়া রাখবে যে এবং হচ্ছে দেয়া থাকবে ওদের কন্ট্যাক্ট ডিটেলস, ফোন নাম্বার দেয়া থাকবে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক দেয়া থাকবে, ওগুলোতে যাবেন। ওগুলোতে যেয়ে সার্চ করে দেখবেন যে এই কোম্পানির কি অবস্থা। যদি ওয়েবসাইটটা কাজ না করে, হতে পারে আপনি প্রথমে ভাবলেন যে হয়তো আপনার সার্ভারের সমস্যা বা নেট ডাউন, তো দেখা যাচ্ছে যে আপনি সব ওয়েবসাইটে যেতে পারছেন, শুধু সেটাতে যেতে পারছেন না, তার মানে ডেফিনেটলি কোথাও প্রবলেম আছে। তারপরে হচ্ছে যে ওরা অ্যাড্রেস দিয়েছে, সেই অ্যাড্রেসে আপনি একটু খোঁজ করে দেখলেন যে ওই নামে ওরকম কোনো অফিস ওভাবে পাওয়া যাচ্ছে না, যেভাবে বলেছে সেরকম নাই। ওয়েবসাইটে আন্ডার কনস্ট্রাকশন, এখনো কোনো ইনফরমেশন ভালো করে নাই। আপনি গুগলে একটু সার্চ করলেন কোম্পানির নাম দিয়ে, আপনি দুই একটা নিউজ পেলেন, ভালো নিউজ পেলেন না। সো এগুলোই হচ্ছে অথেন্টিসিটি অফ কন্ট্যাক্ট ডিটেলস, যে যা যা দিয়েছে সেগুলো আসলে আছে কিনা, বা সেই তথ্য জোগাড় করে আপনি কতটুকু ভালো বা মন্দ ইনফরমেশন পেলেন। যেটা বলছিলাম যে ওয়েবসাইট যদি কাজ না করে, ওয়েবসাইট ইনফরমেশন যদি খুবই কম থাকে বা ফেক ইনফরমেশন থাকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, ছবি দেখে, টেক্সট দেখে, লেখা দেখে। ছবি যদি দেশি কোম্পানি বিদেশি ছবি, তখন আপনার আইডিয়া আসার কথা যে কি ব্যাপার, নিজেদের ছবি নেই কেন। তারপরে হচ্ছে লেখাগুলো মনে হচ্ছে যে বাইরের প্রজেক্টের কথা লেখা, বা মনে হচ্ছে একটা টেমপ্লেট দিয়ে কোনো মতে একটা ওয়েবসাইট বানানো, কোনো ইনফরমেশন নাই, আপডেট করেনি, তখনও বুঝবেন যে কোনো না কোনো একটা ঝামেলা আছে, এরা হয়তো আপডেট করছে না, কোনো একটা প্রবলেম আছে। তো এভাবে আপনি এসেন্স বুঝে যাবেন যে প্রতিষ্ঠানগুলো আসলে কেমন হয়, এখানে জব করা উচিত হবে কি হবে না। খেয়াল রাখবেন, জব সার্কুলার অনেক আছে, সব জব সার্কুলারে কিন্তু যত্ন করে বানানো হয় না। তো যত্ন করে বানানো না হলে যে এগুলো দেখে বোঝা যায় যে কন্ট্যাক্ট ডিটেলস যেটা দিয়েছে সেখানে প্রবলেম থাকে, তারপর হচ্ছে লেখাটা খুব হার্শ টোনে থাকে, তারপর হচ্ছে আপনি সিভি দেওয়ার পরে ওরা কোনো প্রাপ্তি স্বীকার করে না, অনেক সময় করে না, তারপর হচ্ছে আপনি সব দিক থেকে ভালো ছিলেন, তারপর আপনি কোনো কল পেলেন না, ইন্টারভিউ পর্যন্ত যেতে পারলেন না। তো তখনও বোঝা যায় যে আসলে ওদের উদ্দেশ্যটা কি, বা ভালো না মন্দ, বা আসলে সবাই যে সিনসিয়ার না, এটাও তখন মনে হয়। তো এই জিনিসগুলো দেখে জব ডেসক্রিপশন পড়ে, মেসেজ পড়ে, তারপরে হচ্ছে মনে করেন সেম জব কতবার আসছে পেপারে, এটা দেখে কি কি বেনিফিট আপনি পাবেন, ওয়ার্কিং কন্ডিশন কেমন হবে, অথেন্টিসিটি আছে কিনা কন্ট্যাক্ট ডিটেলস এর, এগুলো চেক করে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, দিস অর্গানাইজেশন ইজ গুড ফর মি, আই শুড অ্যাপ্লাই হিয়ার অর নট। এই সম্পর্কে সিদ্ধান্ত বা রিয়েলিস্টিক ফিল আপনি তখনই পাবেন যখন আপনি এই জিনিসগুলো ভালো করে গবেষণা করবেন। তাহলে এখান থেকে আমরা কি লেসন পেলাম, যে একটা প্রতিষ্ঠানের আমার জব দরকার, আর জব নোটিশ পেলাম আমি, মিলে গেল, এডুকেশন কোয়ালিফিকেশন মিলে গেছে, আচ্ছা অ্যাপ্লাই করে দেখি না। মিললেই সবকিছু হয়ে গেলে অ্যাপ্লাই করবেন না। শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন মানেই সবকিছু না, স্কিল মিললেই সবকিছু না। আপনাকে এই জিনিসগুলো দেখতে হবে যে কন্ট্যাক্ট ডিটেলস ঠিক কিনা, ওয়ার্কিং কন্ডিশন কেমন, বেতন ভাতা কেমন, এটা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝে চললে, অ্যাপ্লাই করলে ডেফিনেটলি আপনার জব লাইফটা বেটার হবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী সেশনে।